তো আইপিএল তো চলে আসলো আর মাত্র 2-1 দিন বাকি রয়েছে সামনে। তো আজকে যে ভিডিও আমরা একটা ইন্টারেস্টিং ভিডিও টপিক নিয়ে এসেছি, এটা অন্য ধরনের ভিডিও টাইটেল হতে চলেছে প্লেয়ার্স হু নিড এ কামব্যাক ইন আইপিএল 2026। তো আজকের আমরা এই ভিডিওর মধ্যে এরকম প্লেয়ার্সদের নিয়ে আলোচনা করব। প্রত্যেক 10টা টিম থেকে একটা দুটো করে আমরা প্লেয়ার নেব, যারা কিন্তু আগামী দিনে এই আইপিএল এর সাহায্যে কামব্যাক করে আগামী দিনে ইন্ডিয়া টিমে আবার নিজেদের জায়গা বানাতে পারে। সবার আগে বলে দিই, না তার আগে বলি যে আমরা দেখেছি এই জিনিসটা যে আর কিছু হোক না হোক কিন্তু আইপিএল এর উপর ডিপেন্ড করে ওডিআইতে টেস্টে চান্স পাবে কিনা। এই জিনিসটা ঠিক, সে টি-20 দল থেকে ছিটকে যাক প্লেয়াররা, কিংবা হচ্ছে ওডিআই দল থেকে ছিটকে যাক, টেস্ট থেকে ছিটকে যাক, আইপিএল এ পারফর্ম করলে আইপিএল এ পারফর্ম করলে কিন্তু প্লেয়ারদের চান্স হয়। মানে আইপিএল খেলো, ভালো খেলো, ইন্ডিয়া টিমে তো ইন্ডিয়া টিমে চান্স পাও। তো আমরা বললাম প্রত্যেকটা টিম থেকে ধরবো। আপনাদেরটাও জানাবেন যে আমাদের সঙ্গে এগ্রি হতে হবে এমন কোনো মানে নেই, আপনাদের মনে হয় যে এর কামব্যাক দরকার। আর তার আগে বলে দিই যে একটা জিনিস, আমরা কিন্তু এমন প্লেয়ারদের ধরছি যারা অলরেডি ইন্ডিয়া টিমে খেলে এসছে এবং পোটেনশিয়াল দেখিয়ে এসছে। আমরা তাদেরকে নেব না যারা এখনো ইন্ডিয়া টিমে চান্স পায়নি কিংবা পেতে পারে আইপিএল থেকে, আমরা কিন্তু তাদেরকে নিচ্ছি না। অলরেডি যারা খেলেছে তাদেরকে নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। মানে একটা সময়ের জন্য পেয়েছিল, হঠাৎ করে হারিয়ে গেছে আর কি। তো ভিডিও ইন্টারেস্টিং হতে চলেছে, দেখুন আপনারা শেষ অবধি দেখবেন। আমি সুদীপ্ত এবং শান্তনু, আপনারা দেখছেন ফেল ক্রিকেটার্স চ্যানেল। তো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে টিমটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে রাজস্থান রয়্যালস। এই বছর আইপিএল এ সবথেকে বেশি চর্চায় ছিল বলতে গেলে জাদেজা স্যাম কারানের ট্রেডের জন্য। তো রাজস্থান রয়্যালসের নাম শুনলে সবার প্রথমে তোর একটা দুটো নাম আসে যারা ইন্ডিয়া টিমে ছিল অলরেডি, এখান থেকে কিন্তু হারিয়ে গেছে। এই বছর তাদেরকে কামব্যাক করতেই হবে, বড় সুযোগ রয়েছে তাদের কাছে। যদি বলা হয়, আমি একটা নাম মাথায় আসে, সেটা হচ্ছে কিন্তু রিয়ান পরাগের নাম। রিয়ান পরাগ আমার দিক থেকে আমি বলছি, কারণ হচ্ছে রিয়ান পরাগ এমন একটা পজিশনে ছিল একটা টাইমে গত বছর, বিশেষ করে গত বছর আইপিএল এর পর থেকে, যে ও 4 নম্বরের জায়গাটা ইন্ডিয়া টিমে কিন্তু পাকা প্রায় করে ফেলেছিল। স্পিন করছিল বলের মধ্যে, টি-20 টিমে কিন্তু ভালোভাবে মানে চান্স পেয়ে গেছিল। তারপর থেকে এখন কোনো রকম কোনো নামও নিশান কিন্তু মিটে গেছে, মানে হারিয়ে গেছে। হ্যাঁ, যদি মোটামুটি একটা 500-600 রানে যদি সিজন রিয়ান পরাগ দিতে পারে, যেটা ওর কাছে সুযোগ আছে, প্লাস হচ্ছে বোলিংও আছে ওর কাছে এক্সট্রা করে, তো তাহলে কিন্তু এখানে ইন্ডিয়া টিমে বড় কামব্যাক করার চান্স রয়েছে। হ্যাঁ অবশ্যই, কেননা এই বছর ক্যাপ্টেন ভাই, এই বছর ক্যাপ্টেন রয়েছে। এবার মনে হয় পারফরম্যান্সটা যদি ঠিকঠাক দিতে পারে না, হ্যাঁ ঠিক আছে, একটা চান্স আছে। রিয়ান পরাগ এরকম একটা প্লেয়ার। আমার আরেকটা প্লেয়ারের নাম আসছে মাথায়, সেটা হচ্ছে রবি বিষ্ণয়ের নাম মাথায় আসছে। রবি বিষ্ণয় তো ইন্ডিয়া টিমের প্রমিনেন্ট বোলার ছিল প্রথম একটা টাইমে, যখন ও রোভারুন চক্রবর্তী এরা আসেনি তখনও কিন্তু বা এসছে, চান্স পাচ্ছিল না, তখন কিন্তু রবি বিষ্ণয় কিন্তু ইউজি চাহালের পরে এসে কিন্তু ওর জায়গাটা পুরোপুরি নিয়ে নিয়েছিল। তো তার ইউজি চাহাল অনেক আগেই চলে গেছে, রবি বিষ্ণয় কিন্তু মেন স্পিনার ছিল কিন্তু ইন্ডিয়া টিমের, সেখানে কিন্তু এখন কোনো রকম কোনো চিহ্ন নাই রবি বিষ্ণয়, সত্যি তাই হারিয়ে গেছে। তো রবি বিষ্ণয় এখানে বলতে গেলে ওর স্টেকও অনেক কমেছে, নিচে নেমেছে। মোটামুটি 7 কোটি টাকা একটা ভালো 7 কোটি টাকায় পেয়েছে, কিন্তু স্পিনারদের দাম কিন্তু আরও বেশি হয়। যেখানে চাহাল প্রায় রিটায়ারমেন্ট করেই নিয়েছে বলতে গেলে, কিন্তু প্রায় রিটায়ারমেন্টই করে নিয়েছে, কিন্তু 18 কোটি কিন্তু পেয়েছে এখনও টাকা। সেখানে রবি বিষ্ণয়ের মতো বোলার কিন্তু মাত্র 7 কোটি টাকায় বিক্রি হয়েছে। তো এই বছর বড় সুযোগ রয়েছে, যদি খেলতে পারো, দম থাকে তো দেখাও, আবার উইকেট নাও, ইকোনমি কম করো, একজন প্রুভেন বোলার আমি মনে করি, একজন প্রুভেন বোলার আছে যে রাজস্থান থেকে যদি পারফর্ম করতে পারে ইন্ডিয়া টিমে কিন্তু আবার ডাক পেতে পারে, রেডারের মধ্যে আসতে পারে। সেটা অবশ্যই। আরেকজনের মাথায় একটু নাম ঘুরছে, সেটা হচ্ছে ইয়াসি জয়সওয়াল একটু চান্স মাস আছে, কারণ কি বলছো ওপেনিং এর স্লটটা বা ওপেনিং এর স্লটটা, যদি এই জিনিসটা বলিস যে এখনো বৈভব সূর্যবংশী যেমন এখনো বয়স হয়নি, না চান্স পেতেও পারে, কিন্তু জয়সওয়াল কিন্তু শুভমান গিলেরও আগে কিন্তু ফ্রন্ট রানার ছিল জয়সওয়াল, সেখানে সে ঈশান কিষানে যে জায়গাটা নিয়ে নিয়েছে, তো ওর জায়গাটা নিয়ে জয়সওয়াল। তুই আমার কিছু লোকের না দেখবি যে লাখ খারাপ, জয়সওয়াল যতই পারফর্ম করুক ওকে দেখবে না, চাহাল যতই পারফর্ম করুক দেখবে না। কুলদীপও কিন্তু ভাব ওয়ার্ল্ড কাপে শুভমান গিল আগে যায় কি করে, এই জিনিসটা ভাব একবার, যে শুভমান গিল কিন্তু ট্র্যাক রেকর্ড একদম যাচ্ছেতাই ছিল, একদম ভালো ছিল না, যাচ্ছেতাই ছিল না। আইপিএল এ 600 রানের সিজন খেলেছে গত বছর, তারপর থেকে কিন্তু মোটামুটি না, মেন হচ্ছে টি-20 তে অবশ্যই ভালো ব্যাটসম্যান শুভমান গিল আমি মানছি, কিন্তু এখনকার যে কম্পিটিটিভ ক্রিকেট চলছে তার থেকে বেশি বেটার ব্যাটসম্যান ছিল টি-20-র জন্য কিন্তু জয়সওয়াল, সেখানে জয়সওয়াল চান্স পায়নি। তো হতেও পারে এই বছর যদি এরকম বড় একটা ভালো স্ট্রাইকারের সঙ্গে যদি ভালো সিজন থাকে তাহলে হয়তো কনসিডার করতে পারে ওখানে, কিন্তু আমার মনে হয় না জয়সওয়াল ওপেনিংয়ে কোনো রকম ফার্স্ট 3-তে এখন কোনো রকম কোনো চান্স রয়েছে, যত রান বানায় বেচারা। তুই মনে কর ঋতুরাজ গায়কোয়াড়ের কথা মনে কর, প্রত্যেক বছর ভালো খেলে, তারপরেও চান্স পায়, যেহেতু ওপেনার সেহেতু চান্স পায় না।
তো এরকমই আছে, আসছি চেন্নাইয়ের উপরেও আসবো, চেন্নাইয়ের উপরে যদি আসি। এর মোটামুটি এই দুটো টিমতে ছিল। এর পরের টিম যদি আমরা আসি সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালসের উপরে আসা। দিল্লি ক্যাপিটালসের কথা শুনলে সবার প্রথমে একটা যে প্লেয়ার আসে মাথায় সেটা হচ্ছে পৃথ্বী শয়ের নাম। পৃথ্বী শ একটা সময় সচিনের পরে সচিনের সঙ্গে কম্পেয়ার করা হতো একটা টাইমে। ও শুভমান গিলের ক্যাপ্টেন ছিল আন্ডার-19 ইন্ডিয়া টিমের, আগে চান্স পাওয়ার কথা। টেস্টে ওর ডেবিউতে সেঞ্চুরি রয়েছে, এরকম কিন্তু খুব কম প্লেয়ার আছে যাদের টেস্টে ডেবিউতে সেঞ্চুরি রয়েছে। সেখান থেকে কিন্তু পৃথ্বী সব পুরো হারিয়ে গেছে, পার্সোনাল লাইফ হোক বা হচ্ছে ইনডিসিপ্লিন হোক, অনেক কিছু শোনা গেছে পৃথ্বী শয়ের ব্যাপারে। কিন্তু এটা ওর নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে। তো যদি এখান থেকে ও সেটা মেনটেন করতে পারতো তাহলে কিন্তু আজকে অন্য জায়গাতে পৌঁছাতে পারতো। কিন্তু আমার মনে হয় যে পৃথ্বী শয় যদি যত ভালোই খেলুক এক সিজনে ওর কাজ হবে না, এক সিজনে কাজ হবে না। ডিসিপ্লিন দেখাতে হবে। মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন আবার ওকে নিয়েছে টিমের মধ্যে, খেলছে, ব্যাক ফুটে চলে গেছে, ওটা ফ্রন্ট ফুটে আসতে একটু সময় লাগে। পৃথ্বী শয় একটা প্লেয়ার যার যে কিন্তু মানে যদি মনে কর একদম মানে ঝাঁকানাকা খেলে দিল একদম, তাও তালে গিয়ে একটা মানে দেখতে পারে হয়তো টাফ আছে। হ্যাঁ, তবে এক বছরে এটা হবে না, 1 বছর 2 বছর 3 বছর কিন্তু খেলতে হবে ওকে, তারপরে গিয়ে চান্স পাওয়ার ইয়ে রয়েছে। তো ডিসির যদি আরেকটা বলা হয়, ডিসির বোলার সেটা হচ্ছে নটরাজনের কথা বলবো আমি, যে আরেকটা প্লেয়ার যার কামব্যাক করতে পারে। নটরাজন কিন্তু একটা সময় হট টপিক ছিল নটরাজনকে নিয়ে, এত কারণ টি20তে প্রপার ইয়র্কার থেকে শুরু করে স্লোয়ার কাটার প্রত্যেকটা কিন্তু মানে তরকসে তীর বলে যে প্রত্যেকটা জিনিস কিন্তু নটরাজনের কাছে ছিল বা আছে। ছেলেটা চটিল হওয়ার পথে এতবার চটিল হয়েছে, এত ইনজুরি ছিল ওর, যার জন্য কিন্তু ইন্ডিয়া টিম থেকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। নাহলে কিন্তু মেন বোলার হিসেবে আর্শদীপ সিং এর আগে নটরাজনের চান্স পাওয়ার কথা ছিল, একটা প্লেয়ার ছিল এই জিনিসটা মানে তো আর্শদীপ সিং এর, সেখানে আর্শদীপ সিং কিন্তু পরে এসে এখন ইন্ডিয়ার হয়ে টি20তে হাইয়েস্ট উইকেট টেকার। সেটাই তো বলছি যে একসময় ইন্ডিয়া টিমে নটরাজনের কথা বলছি, একসময় ইন্ডিয়া টিমে খেলে মধ্যখান দিয়ে চটিল হয়ে পুরো হারিয়ে গেল। ঠিক আছে, এই সিজনে চান্স নটরাজন বোলারদের সব সময় খোলা রয়েছে। যেমন আয়ারল্যান্ডের ট্যুর হতে চলেছে সামনে, এখান থেকে যদি চান্স পেতে হয় সবার আগে আইপিএল এ পারফর্ম করো। আইপিএল পারফর্ম থেকে এরকম আয়ারল্যান্ডের ট্যুরে যেমন সূর্যকুমার যাদব হয়তো ক্যাপ্টেন্সি করবে না, যাবে না এই ট্যুরটাই যা শুনছি আমি, আর শ্রেয়াস আয়ার এখানে হয়তো ক্যাপ্টেন্সি করতে পারে যা শোনা যাচ্ছে। তো এখানে কিন্তু একটা বড় একটা সুযোগ রয়েছে, ওই সব সিরিজে খেলো, এইসব সিরিজ থেকে মেন টিমে চান্স পেতেও পারে। যেমন রিয়ান পরাগ 2026-এ, আমরা তো এটা জানতামই 2026-এর কনফার্ম টিমে থাকবে। ঠিক আছে, সেখান থেকে কোনো রকম কোনো সিনই ছিল না, কোনো ইয়ে ছিল না। তো নটরাজনের কাছে বড় সুযোগ আছে, কিন্তু এখানে একটা কামব্যাক করার নটরাজন আছে দিল্লির তরফ থেকে যদি বলা হয়। তারপরে বলছি SRH এর কথা, আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদের কথা। সানরাইজার্স হায়দ্রাবাদের কথা শুনলে যেই প্লেয়ারটা একটা আসে, একটা ভারতীয় আসে আমার মাথায়, আর একটা বিদেশি আসে। ভারতীয়র যদি আমরা কথা বলি সেটা হচ্ছে নীতিশ কুমার রেড্ডি। বেচারা সেঞ্চুরি মারলো মেলবোর্নে দাঁড়িয়ে, ঠিক আছে, তারপরে টি20 টিমে চান্স পেলো, ওডিআই টিমে চান্স পেলো, টেস্ট টিমে চান্স পেলো। হ্যাঁ, একটা সময় তুই দেখ কার রিপ্লেসমেন্ট, হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্টও খেলে সেই জায়গাটা করতে পারলো, সেই জায়গাটা করতে পারেনি। কিন্তু এখনো সময় যায়নি, আমার মনে হয় খুবই আর্লি ক্যারিয়ার ছিল একদম। ঠিক আছে, একদম সেঞ্চুরি মেরে একদম সেই সেলিব্রেশন করলো, সব রকম সবকিছুই করেছে, কিন্তু ওখান থেকে কিন্তু ওকে সাইডলাইন করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে স্পিনারদের দিয়ে বেশি চালানো, স্পিনিং অলরাউন্ডারদের দিয়ে বেশি চালানো হচ্ছে। তবে নীতিশ কুমার রেড্ডির দরজা আমি মনে করি সব সময়ের জন্য খোলা রয়েছে, কারণ হচ্ছে একটা ফাস্ট বোলিং অলরাউন্ডার। সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ফাস্ট বোলিং অলরাউন্ডার। যদি ঠিকঠাক একটু পারফরমেন্স দিয়ে দিতে পারে, খুব বেশিও দরকার নেই, যদি একটু রেঞ্জ হিটিং ভালো স্ট্রাইক রেটের সঙ্গে, তারপর হচ্ছে তোর কয়েকটা উইকেট তুললো, মানে ক্রুশাল ওভারগুলো বল করলো, উইকেট না পেলেও হবে। আমি মনে করি যে ও ফিট আছে, ফিট আছে, এটা দেখাতে হবে। হার্দিক পান্ডিয়া যে খুব উইকেট পায় এমন না, ঠিক আছে, তো মোটামুটি ফিট আছে, এটা দেখাতে হবে। আর হচ্ছে এরকম জায়গা মতো গিয়ে বল করতে হবে, টুকটাক একটু রান করো। নীতিশ কুমার রেড্ডির জায়গা আমি মনে করি আবার ইন্ডিয়া টিমে ফেরত পেয়ে যেতে পারে। তো আরেকটা যে বিদেশির কথা বলছিলাম, বিদেশি প্লেয়ার কে আছে যদি নজরে থাকে সেটা হচ্ছে লিয়াম লিভিংস্টন। লিয়াম লিভিংস্টন কিন্তু ইংল্যান্ডের একজন পাকাপোক্ত প্লেয়ার ছিল যে প্লেইং 11-এ সবসময় থাকতো, কিন্তু এই বছর কিন্তু আমরা দেখিনি ওয়ার্ল্ড কাপে। যা শোনা গেছে লিভিংস্টনের বদলে, আমি গতকাল লাইভ করেছিলাম সেখানেও বলেছিলাম যে লিভিংস্টন কিন্তু ওয়ার্ল্ড কাপে টিমে জায়গা না পাওয়ার পরে কিন্তু ফোন করেছিল ব্র্যান্ডন ম্যাককালামকে, ব্যাজ ম্যাককালামকে ফোন করেছিল, প্লাস হচ্ছে হ্যারি ব্রুককে ফোন করেছিল, ওদের ক্যাপ্টেন ইংল্যান্ড টিমের, যে কেন চান্স পাইনি আমি বা আমাকে নিয়ে কী সমস্যা। তো ওখান থেকে হ্যারি ব্রুক ক্যাপ্টেন বা কোচ বলেছিল যে হচ্ছে তোর ইয়ের পরে কথা বলবো, মানে কোনো ওয়ার্ল্ড কাপ যাওয়ার পরে কথা বলবো, তারপরে ফোন করে কিন্তু ওর ফোন তোলে, এটা শোনা গেছে। তো এরকম এখন সিচুয়েশনে দাঁড়িয়ে আছে লিয়াম লিভিংস্টন। যদি মোটামুটি একটা সিজনও যায়,
ঠিক আছে, মোটামুটি একটু ভালো ভালো এভারেজ সিজন যেতে হবে, তাহলে কিন্তু আবার চান্স পাওয়ার এখানে সুযোগ রয়েছে। কারণ হচ্ছে জেকাব বেথেল ওর জায়গাটা এসে কিন্তু খেয়েছে। জেকাব বেথেল আমি মনে করি যে প্লেয়ারটা করলো, হ্যাঁ, তো ওইরকম খেলতে গেলে মোটামুটি একটা ভালো সিজন কিন্তু লিভিংস্টনকে খেলতে হবে। আবার জায়গা মতো 4-500 সিজন আর মোটামুটি 10-12টা উইকেট, আবার 4-500 সিজন ওর নামেই তো 6 নম্বরে 4-500 সিজন, 300 বেশি হলেই যথেষ্ট আমি মনে করি এখানে। তো যাই হোক, এখানে লিভিংস্টন রয়েছে আমার নজরে একটা যদি বলা হয়। আর তারপরে আসি আমরা হচ্ছে জিটির উপরে, গুজরাট জায়ান্টসের কিন্তু সবথেকে বড় যে কন্টেন্ট শুনলে আপনারা অবাক হবেন, সেটা হচ্ছে আমরা রেখেছি এখানে, সেটা শুভমান গিলকে রেখেছি আমরা। শুভমান গিলের মতো অপমান রিসেন্টলি খুব কম লোকেরই হয়েছে, খুব কম লোক ট্রোল হয়েছে এরকম। মানে ওডিআই টিমের ক্যাপ্টেন, টেস্টের টিমের ক্যাপ্টেন, আমরা তো ভেবেছিলাম টি20-এরও ক্যাপ্টেন হবে, কিন্তু ভাই এমন একটা সময় গেছে। কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপের আগে ওকে ক্যাপ্টেন বানানোর পরেও কিন্তু ওকে টি20 ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে রাখা হয়নি, সেখান থেকে কিন্তু ওকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একটা অপমানের মতো। ভাইস ক্যাপ্টেন আমরা ভেবেছিলাম ভাইস ক্যাপ্টেন রয়ে যাবে, কিন্তু কোথায়, কিন্তু এখানে কিন্তু শুভমান গিলের নামও নিশান নেই। আমি মনে করি এখানে একটা ব্যাঙ্গার সিজন দাও, যেটা সুযোগ রয়েছে, ওপেনারও আছে, ভালো ফর্মেও রয়েছে, তো এখানে একটা বড় সিজন দাও, কামব্যাক করবে, স্বাভাবিক ব্যাপার। তো কামব্যাক করো আর নিজের সম্মানটুকু অন্তত বাঁচাও এখানটায়, যে আমি এখনো অবধি কেপেবল, আমি এখনো অবধি আমি জায়গার আমি মানে দাবেদারি রাখি যে আমি ওই জায়গাটায় আসতে পারবো। ভাই টেস্ট টিম ওডিআইতে চান্স পায় না, টি20 যারা প্লেয়ার, এমনকি এটা উল্টো হলো, যারা টি20 মানে সরি মানে ওডিআই আর টেস্ট খেলে তারা টি20তে এখন চান্স পাচ্ছে না, মানে এটা অদ্ভুত। আর আমি আরেকটা জিনিস বলতে, জিটির তো বললাম ইয়ে শুভমান গিলের কথা, আমি অভিষেক শর্মার কথা বলতে ভুলে গেছি। আমি এসআরএইচ এর মধ্যে মানে না রাখলেও হয়, তাও হয়, কারণ অভিষেক শর্মার চান্স তো এখন যাবে না, এটা এই কথাটা ঠিক যে সব ভুলে গেছে, মানে সব ভুলে গেছে মানে টি20 ওয়ার্ল্ড কাপ কিন্তু তাও আমি মনে করি যে আইপিএল একটা বড় সিজন খেললে ওর জায়গাটা আরো পাকাপোক্ত হবে। আর শুধু ইন্ডিয়ায় খেলে এরকম এই তকমাটা থেকে ওকে নিজেকে বার করতে হবে, এরকম কন্টিনিউয়াস ভালো খেলে অভিষেক শর্মাকে আমি মনে করি। আর পেসার ম্যাচে কিন্তু ওকে আরো ঠিক আছে, মানে সে ফার্স্ট ব্যাটিং হোক বা সেকেন্ড ব্যাটিং হোক দেখাতে হবে। তো যাই হোক, জিটির উপরে ছিলাম আমরা, জিটির উপরে যদি আমরা আসি গুজরাট জায়ান্টসে, তো জিটির কিন্তু আরো দু একটা প্লেয়ার আছে আমি যার কথা বলতে চাই, সেটা হচ্ছে তো প্রসিদ্ধ কৃষ্ণা আর হচ্ছে সাই সুদর্শন। প্রসিদ্ধ কৃষ্ণা তো গত বছরের আইপিএলে হাইয়েস্ট উইকেট টেকার অবধি ছিল, তো ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার বড় সুযোগ ছিল, সেখান থেকে কিন্তু এখন অবধি পাইনি, মানে পেয়েছে, আগে খেলেছে কিন্তু এখন কিন্তু পাইনি। প্লাস হচ্ছে ওই সিজন যদি ভালো খেলে, এই সিজনেও যদি বড় উইকেট বেশি উইকেট তুলতে পারে, তাহলে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার চান্স পাওয়ার বোলারদের খুব বড় সুযোগ আছে ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার, বিশেষ করে আয়ারল্যান্ড ট্যুর, এই ধরনের ট্যুর যেগুলো হয় অন্তত সেইগুলোর মধ্যে অবশ্যই। আর ওইদিকে সাই সুদর্শন বেচারা টেস্টেও চান্স পেলো, প্লাস ওডিআইতেও চান্স পেলো, সেখান থেকে ওকে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। আইপিএলে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ছিল, সেখান থেকে গত বছরই ছিল, আর সেখান থেকে সত্যি কথা মানে কিছুটা লাক আছে, জানিস তো, লাক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট মনে হয় সাই সুদর্শন না, গত বছর সূর্য কুমার ছিল, আর হচ্ছে মোস্ট রানে সাই সুদর্শন ছিল। হ্যাঁ, তো যাই হোক, সাই সুদর্শন একটা প্লেয়ার যে কিন্তু কামব্যাক প্রত্যেক সিজনেই ভালো খেলছে, কিন্তু ইন্ডিয়া টিমে কামব্যাক করতে পারছে না, কেন যায় না। ও এগুলো অনেক সময় লাকেও ডিপেন্ড করে, কিন্তু ওকে কন্টিনিউ ভালো খেলে যেতে হবে, ভালো রান করে যেতে হবে, যেমন গত বছর খেলেছে, এই বছরও যদি খেলে তাহলেও কিন্তু একটা ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার সুযোগ রয়েছে। সবচেয়ে বড় সুযোগ হচ্ছে ওপেনার আর হচ্ছে তোর ফার্স্ট ডাউন, আর বিশেষ করে ওডিআইতে টেস্টে চান্স পাওয়ার কিন্তু ক্ষমতা মানে সুযোগ বেশি রয়েছে, কারণ হচ্ছে সামনে কারা আছে, রোহিত আর বিরাট রয়েছে, এরা চলে যাবে তারপরে, ঠিক আছে। তারপর টেস্ট টিমে তো অলরেডি জায়গা ফাঁকা রয়েছে, 3 নাম্বার জায়গা এখনো অবধি ভরতে পারেনি, তো সাই সুদর্শনের কিন্তু একটা বড় চান্স রয়েছে এখানটায়, মানে ইন্ডিয়া টিমে চান্স পাওয়া, শুধু টি20 না, মানে ইন্ডিয়া টিমে চান্স পাওয়া। তো এরপরে যদি বলা হয়, এরপরে আমি বলবো এলএসজির কথা যদি বলি, এলএসজিতে কিন্তু ঋষভ পান্ত, অনেকে এগ্রি করবেন না আমি জানি, কিন্তু ঋষভ পান্ত কিন্তু একটা প্লেয়ার যে এখানে ওর বড় একটা সিজন দরকার, অ্যাজ এ ক্যাপ্টেন বলুন বা হচ্ছে অ্যাজ এ প্লেয়ার বলুন, কারণ হচ্ছে ও টেস্ট টিমে তো অলরেডি লেজেন্ড উইকেট কিপার হয়ে গেছে ইন্ডিয়ার, তো তারপরে যদি ওডিআইতে বলা হয় ও বেঞ্চে বসে থাকে। টি20তে কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনার গত বছরের মানে 2024-এর, তারপরে কিন্তু 2026-এর স্কোয়াডেও ছিল না, তো এটা কিন্তু একটা বড় সেটব্যাক, হারিয়ে গেছে, সত্যি কথা হারিয়ে গেছে। তো ওকে যদি এইখানটায় এসে রেগুলার প্লেয়ার হতে হয় টি20-র ওডিআইতে, তাহলে কিন্তু ওকে এখানটায় সিজন অন্তত ভালো খেলতেই হবে ওকে এখানটায় ইয়েতে এসে আইপিএলে অবশ্যই। তো আইপিএল একটা বড় জায়গা যেখানে ঋষভ পান্ত কিন্তু ভালো খেলে জায়গা বানাতে পারে টিম ইন্ডিয়ার। তো এলএসজি আর একটা যদি প্লেয়ার বলা হয়, যেটা হচ্ছে চির দুঃখী প্লেয়ার, ঠিক আছে, আর কতগুলো কামব্যাক করবে,
আর কত কামব্যাক করবে এই সেটাই, প্লেয়ারটা বল সত্যি। এটা আপনারা কমেন্ট নিশ্চয়ই এখনই কমেন্ট করুন আমরা দেখি কার কথা বলছি আমি। যে এতগুলো বুঝতে কামব্যাক পেরে করার গেছিল। পরেও ইন্ডিয়ান টিম একে দেখছে না এখনো অবধি, ঠিক আছে সত্যি, করেছেন নিজেকে তো একদম সেই পুরো প্লেয়ারটা মেহনত হচ্ছে করছে এখনো। মোহাম্মদ শামির এখনো কথা বলছি মেহনত আমি। করছে। মোহাম্মদ শামির কথা বেচারা। বলছি। আর কত করবে বেচারা, এই জন্য তো বললাম বেচারা, কত কামব্যাক এখনো করবে, ওকে পুরো মেহনত করছে। রেডারের বাইরে করে দিয়েছে একদম, তাহলে এরকম করলে কি আবার করে হ্যাঁ, এটা ঠিক, রিসেন্ট যা শোনা যাচ্ছে মোটামুটি সিলেক্টর ওর টাচে রয়েছে, শুধু আইপিএলটার মধ্যে বিশাল সুযোগ রয়েছে, তাহলে বিশাল মোহাম্মদ সুযোগ। শামির কাছে বড় সুযোগ রয়েছে। হ্যাঁ। রিসেন্টলি তোর খেলে তোর লিস্টেতে 3 ম্যাচে হ্যাঁ। 13টা উইকেটও তুলেছে। ও নিজে বলছে আমি ফিট আছি, ঠিক আছে কিছুই না, আইপিএল আসো পারফর্ম করো, ওডিআই টিমে ডাইরেক্ট 2027 এ যাচ্ছে একদম। ওয়ার্ল্ড কাপে। যদি আর আমি দরকারও 2026 এর যদি ও এই ইয়েতে মানে IPL এ 2026 এর 27 এর ওডিআই এর প্রবল হ্যাঁ। দাবিদার হচ্ছে মোহাম্মদ শামি ভাই। যদি 2026 এর হ্যাঁ। আইপিএল ভালো খেলে তো হ্যাঁ, অবশ্যই। তুমি যতই লিস্টেতে যতই তোমার রঞ্জি হ্যাঁ, ট্রফিতে রঞ্জি ট্রফি, ম্যাচে হ্যাঁ। যতই ভালো বল করো, আইপিএল এ যদি ভালো খেলো তো এখান থেকে ইন্ডিয়া টিমের চান্স বেশি আরো পাওয়ার চান্স অবশ্যই। তো মোহাম্মদ শামি রয়েছে। আর এরপরে যদি বলা হয় তো আরেকটা প্লেয়ারও ছিল এলএসজির বলতে গেলে, মায়াঙ্ক যাদব খুব চর্চায় ছিল, বেচারা চোটের জন্য চান্স পাচ্ছে না। এক সময় যা মানে স্পিড 150 স্পিডে বল করে, ইন্ডিয়া টিমে খেললেও তিনটে ম্যাচে সিরিজে খেললেও কিন্তু হচ্ছে ওখানটায় কিন্তু ও চোটের জন্য পিছিয়ে যায়। আর সব সময় একটা প্লেয়ারের প্লাস পয়েন্ট থেকে যায় একটা বোলারের, যার গতি 145-এর উপরে প্রত্যেকটা বল করতে পারে। তো এখানে কিন্তু সব সময় চান্স রয়েছে। ইন্ডিয়া টিম কিন্তু এরকম অন অ্যান্ড অফ কোনো না কোনো বোলারকে এনেছেই যে যার কিন্তু স্পিড বেশি থাকে বলে, এরকম কিন্তু প্লেয়ার আনেই কিন্তু ইন্ডিয়া। সেটাই তো বলছি, আমরা এই অবধি উমরান মালিকের মতো প্লেয়ার ছিল। এই অবধি আলোচনা প্রায় ফাস্ট বলার 7-8টা করে নিলাম, হ্যাঁ। ঠিক আছে, মানে তুই তো ভাব ইন্ডিয়া যে টিমের হ্যাঁ, স্লট ফাঁকাও আছে ফাঁকাও আছে, এইগুলোতেই, না? মানে প্রবল দাবিদার, যদি ফাস্ট বলাররা ভালো করে বল করে যে কেউ চান্স পেতে পারে, যে কেউ। তো আরসিবির উপরে যদি আমরা আসি, নেক্সট টিম আরসিবির উপরে। আরসিবির কিন্তু দুটো প্লেয়ার আছে, তার মধ্যে একটা অভাগা প্লেয়ার, সে কিছুই করেনি কিন্তু তাকে কিন্তু দূর করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে জিতেশ শর্মা। হঠাৎ করে ডেকেও নেওয়া হয়েছিল, হঠাৎ করে দূরও করে দেওয়া হয়েছে। হ্যাঁ, performance ও জিতেশ ঠিকঠাক শর্মা ওয়ার্ল্ড দিচ্ছিল। কাপের একটা দুটো হ্যাঁ। সিরিজ আগে অবধি জিতেশ শর্মা কিন্তু টি20 টিমের পার্মানেন্ট মেম্বার ছিল, অনেকগুলো সিরিজ পরপর খেলেছে, অনেকগুলোই। 6 নম্বরে 7 নম্বরে এসে ব্যাটিং করে কিন্তু ইন্ডিয়াকে জিতিয়েছে এমনকি। কিন্তু জিতেশ শর্মা ওখান থেকে গায়েব হয়ে গেল। ও নিজেও জানে না যে ভাই হ্যাঁ। আমাকে খেলিয়েছে, আমি পারফরম্যান্সে দিয়েছি, কিন্তু আমাকে সিলেকশন করলো না। পারফরম্যান্স দিয়েছে কিন্তু সিলেক্ট করলো না। তো জিতেশ শর্মার একটা বড় সুযোগ আছে ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করার, ওখানটায় কিন্তু প্লাস হচ্ছে উইকেট কিপার 6-7 নম্বরে, যেটা শিবম দুবে এসে ওই জায়গাটা যে হ্যাঁ, নিয়ে নিয়েছে, ওই জায়গাটার কথাই বলছি বিশেষ করে আর কি। তো জিতেশ শর্মা আর আরেকটা প্লেয়ার যে আরসিবি রয়েছে সেটা হচ্ছে ভেঙ্কটেশ আয়ারের কথা বলতে চাই আমি এখানে। ভেঙ্কটেশ আয়ার কিন্তু খুব বড় একটা মাপের প্লেয়ার, সবাই এটা মানে, কিন্তু এখনো অবধি এমন কোনো সিজন দেখাতে পারেনি সেই যে সিজনের উপরে ভরসা করে যে ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার কোনো না। যে প্লেয়ারের নাম বললি, ঠিক আছে, আমার মনে হয় না ভেঙ্কটেশ আয়ারের কোনো জায়গা আছে, ঠিক আছে, না আমারও তো মনে হয় না। যতই আর কি পারফরম্যান্স দেখ, ঠিক আছে, সেরকম হাই রেট প্লেয়ার না ভাই। কিন্তু এই যে আয়ারল্যান্ড সিরিজ, এই সিরিজগুলো তো ওই সিরিজে চান্স পেতে পারে, কিন্তু সেই বড় সরো সিরিজে ভেঙ্কটেশ আয়ার মধ্যে কথা, যতদিন না বোলিং করতে পারবে ঠিকঠাক, হ্যাঁ। শিবম দুবের ওরকম জায়গা আর কি নিতে হবে। শিবম দুবে যেমন বোলিং করে, ভেঙ্কটেশ আয়ারকে বোলিং করতে হবে। যত তুমি ভালো ব্যাটিং করো কিন্তু ওরকম চান্স, ব্যাটিং নিয়ে আমার মনে হয় ইন্ডিয়া টিমের খুব একটা সমস্যা হতে পারে। তো ভেঙ্কটেশ আয়ারকে যদি উপরে উঠতে হয়, বোলিং করতে হবে, তার সাথে সাথে ব্যাটিংও করতে হবে। বহুত অলরাউন্ডার, ফাস্ট বোলিং, মিডিয়াম পেস অলরাউন্ডার সবসময় চান্স থাকে ইন্ডিয়া টিমে। তো আরসিবি গেল, আর কে বাকি আছে? মুম্বাই ইন্ডিয়ান্স বাকি আছে। মুম্বাই ইন্ডিয়ান্সে সেরকম প্লেয়ার দেখি না। যদি একটা প্লেয়ারের কথা বলা থাকে সেটা হচ্ছে স্কাই, আমাদের সূর্যকুমার যাদব, কাপ্তান সাহেবের কথা বলবো, কারণ হচ্ছে ও রিসেন্টলি এই সিজন ভালো হয়তো হ্যাঁ এই সিজন পুরো সিজন বলতে 2026 এর ওয়ার্ল্ড কাপ পুরোপুরি ফ্লপ গেছে, একটা ম্যাচে 84 ছাড়া সেরকম রান পায়নি, ক্যাপ্টেন্সি জিতিয়েছে, সব ঠিক আছে একদিকে। আমি মনে করি ওর গত বছর আইপিএলে কিন্তু সেকেন্ড হাইয়েস্ট স্কোরার ছিল, 717 রান ছিল কিন্তু সিজনে। তো সেই রকম প্লেয়ারটা এইভাবে যে ডিপ হয়ে যাবে ইন্ডিয়ার হয়ে খেলতে গিয়ে, সেটা কিন্তু আমরা আশা করিনি। আমি মনে করি ওর যে মানে ওর অধাটাকে মেনটেন করার জন্য, ও যে লেভেলের প্লেয়ার, ঠিক আছে, সেই অনুযায়ী ভাই আমরা কিন্তু ওই জিনিসটাকে মেনটেন করার জন্য অন্তত ওকে এই সিজনটাও আগের বারের মতো খেলে টি20, ঠিক আছে, খেলে টি20, আমরা কি চাইবো যে এরকম একটা প্লেয়ার আসুক যে টি20 তে ওইটাই বলতে যে ওর লেভেলটা ম্যাচ করার জন্য, নিজেকে ম্যাচ করার জন্য কিন্তু এরকম। আর এখন যে ইন্ডিয়ার পরিস্থিতি ভাই, আজ ক্যাপ্টেন তো কাল মানে বাদি, মানে কোনো টিমে চান্স নেই, যেহেতু হার্দিক পান্ডিয়া কিন্তু এমআই এর কিন্তু ক্যাপ্টেন। যদি এমআই কে এই সিজন মোটামুটি কাপ বা ফাইনালে তুলে দিতে পারে, কিন্তু প্রবল কিন্তু অবশ্যই যদি স্কাই যদি পারফরম্যান্স না করে, ঠিক আছে। তো ওইদিকে ইয়েও তো আছে, শ্রেয়াস
শ্রেয়াস আয়ার একটা বড় দাবিদার রয়েছে, শ্রেয়াস ওটাই তো আয়ার, বলছি, হ্যাঁ, এদিকে হার্দিক শ্রেয়াস পান্ডিয়া আয়ার রয়েছে, কামব্যাক করতে পারে। আর মুম্বাইতে আমি যা শুনছি এই সূর্যা কুমারের পরে বুমরাকে দেখা হচ্ছে ক্যাপ্টেন হিসেবে। অবশ্যই হতে পারে, টি-20 হতে পারে, হ্যাঁ হতে পারে, কারণ ওডিআই খেলে না, দেখবি টি-20 খেলে। আমার মনে হচ্ছে কোথায় বলতো, বুমরা নয় হচ্ছে হার্দিক পান্ডিয়া, আর না হচ্ছে অক্ষর প্যাটেল। অক্ষর প্যাটেলের চান্সটা একটু কম আছে, অক্ষর প্যাটেলকে দেবে না, কারণ কম যখন আছে, তখন হ্যাঁ ভাইস হ্যাঁ, ক্যাপ্টেন দেয়, যখন তখন টিম থেকে ড্রপ করে দেয়। মানে এই হার্দিক পান্ডিয়া, আমি তো তাই বললাম, হার্দিক পান্ডিয়া যদি মুম্বাইকে মোটামুটি ফাইনালে তুলে দিতে পারে, আর মোটামুটি 300-350 যদি একটা স্কোর করে দিতে পারে নিজের ইন্ডিভিজুয়াল স্কোর, তাহলে কিন্তু ভাই প্রবল দাবিদার কিন্তু ক্যাপ্টেন হিসেবে 2027-এ থাকবেই। 27-এ বললি কেন, 28-এ। ঠিক তো আছে, আমাদের টপিকে ফেরত আসছি আবার। তো মুম্বাইয়ের বললাম সূর্যকুমার যাদবই আছে, আরেকজন আছে শার্দুল ঠাকুর, মানে আছে কি মোটামুটি থাকতেও পারে, ঠিক আছে। শার্দুল ঠাকুর একটা টাইমে ছিল পার্মানেন্ট প্লেয়ারই ছিল, কিন্তু আমি মনে করি এখন একটু বয়সের দিকে চলে গেছে আমার মনে হয়, মানে বলছি মানে একটু এজের দিকে, কারণ নিউ এজ বোলারদের উপরে বেশি আরো ভরসা দেখাবে ইন্ডিয়া টিম, গৌতম গম্ভীর যতদিন আছে অন্তত। কারণ হার্ষিত রানার মতন কিন্তু ও শার্দুল ঠাকুরকে একসময় ধরা হতো। হ্যাঁ হ্যাঁ, না এটা ঠিক কথা। তো আর বাদ বাকি টিম কে কে বাকি আছে, পাঞ্জাব কিংস আর কলকাতা নাইট রাইডার্স। তো পাঞ্জাব কিংসের যদি বলা হয়, পাঞ্জাব কিংসের মধ্যে ক্যাপ্টেন আসবে, আমি মনে করি শ্রেয়াস আয়ারের নাম আমি বলবো, কারণ শ্রেয়াস আয়ারের যেমন খেলে এসেছে গত দুটো সিজনে, ভুলটা কোথায়, হ্যাঁ ভুলটা কোথায়, ভাই ক্যাপ্টেনের 180 উপরে মনে হয় স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে গত বছর। তো সেইখানটায় এসে যদি এই বছর ওকে ওর এরকম খেলে ফাইনালে, এইবার যদি খেলে ও এরকম আগের বারের মতো সিজন যদি খেলে, ওকে এবার ইন্ডিয়ান টিমে ইনক্লুড করতে বাধ্য হবে ইন্ডিয়ান টিম। ওডিআই তো আছেই, মানে টি-20 এর কথা বলছি, ঠিক আছে। টি-20 তে ভাই চান্স, টি-20 তে ওডিআই তো পার্মানেন্ট স্পট রয়েছে, টি-20 এর কথা বলছি। শ্রেয়াস আয়ার কিন্তু কেকেআর কে ফাইনালে জেতানো, তারপর হচ্ছে পাঞ্জাবকে ফাইনালে ওঠানো, ঠিক আছে, পারফরম্যান্স দেওয়া, আর ক্যাপ্টেন্সি দাবিদার অবধি রাখে কিন্তু, হ্যাঁ একটা ছেলে কত করবে। তো আরেকটা প্লেয়ার যদি থাকে সেটা হচ্ছে চিরদুখী প্লেয়ার, মোহাম্মদ শামির মতো অভাগা প্লেয়ার, সেটা হচ্ছে ইউজি চাহেল। কিন্তু আর আমার মনে হয় না ইন্ডিয়ান টিম দেখবে যত ভালো, কারণ গত বছরে তো কত ভালো বল, আর কত ভালো করবে, এমনকি স্লগ ওভারে এসে অব্দি বল করছে 15 ওভারের পরে এসে। তুই ভাব, আমি না পাঞ্জাবের কথা বাদ দিলাম, পাঞ্জাবের মাঠ বড় ঠড়ো সব ঠিক আছে, আরসিবি যখন 7-8 বছর খেলেছিল লাগাতার পারফরম্যান্স করেছে, তারপরেও কিন্তু ছোট মাঠে ইন্ডিয়া টিমের হয়ে খেললো 2021-22 এর পর থেকে, কিন্তু ওকে কুলচা একটা জুটি হয়ে গেছিল, তারপর থেকে কিন্তু কেন জানি না কেন মুখ পেরালো জানি না, এটা এখন অবধি মিস্ট্রি, আমাদের কাছেও মিস্ট্রি, সবার কাছে অভাগা, মানে একদম অভাগা। তো চাইলে আর মনে হয় না এখানে পাবে, ইন্ডিয়া জার্সি পরা, এই নামটা মেনশন না করলে পাপ হতো, ক্রিকেট দেবতা পাপ দেবে আমাদের, এর জন্য মেনশন করলাম শুধু। তো কলকাতা নাইট রাইডার্সে যদি বলা হয়, কলকাতা নাইট রাইডার্সে কারা কারা আছে তোর থেকে বল। প্রবল দাবিদার হচ্ছে রিঙ্কু সিং। এবার যদি দর্শকরা বলে কেন রিঙ্কু সিং, একদম রিঙ্কু সিং এর জায়গা কিন্তু হারিয়ে যাচ্ছে, নেই তো, হারিয়ে যাচ্ছে এখন। অবশ্যই আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে দেখেছি সেরকম সুযোগ পেয়েছিল, কিন্তু ওটাকে ভালো করে কাজে লাগাতে পারেনি। ওর মানে 4টে না 5টা ম্যাচও খেলেছে, ওর মধ্যে 24-25 রান হয়েছে, ঠিক আছে, বেশি রান ছিল না। ওর জায়গা কিন্তু আস্তে আস্তে হারাচ্ছে, কারণ ইন্ডিয়ার ওর একটাই স্কিল আনেও কি আছে, ব্যাটিং ফিনিশিং। আর তো এরকম অনেক প্লেয়ার কিন্তু চলে আসবে, হ্যাঁ ফিল্ডিং এটাও মেনশন করতে হবে। তো এরকম প্লেয়ার চলে আসবে যে বোলিংও করতে পারে, তাহলে তখন আমরা জানি 100% জায়গা সাস্টেইন করতে হলে এই আইপিএল এ ওকে ভালোভাবে খেলতে হবে, দায়িত্ব নিয়ে, মানে সেটা তো বললাম, আমরা জানি সুযোগ পেলে 100% দেন, কিন্তু ভাই কাজে লাগাতে হবে, ঠিক আছে। 4 বছর 5 বল 6 বল 7 বল 8 বল খেলুক, সেখানে কাজে লাগাতে হবে। এমন ম্যাচ গেছে প্রথম বলে এসে তুলে দিয়েছে, ঠিক আছে, ওগুলি কিন্তু ভাই সিলেক্টররা দেখবে। এরকমই সেম আরেকটা প্লেয়ার যদি বলি, বরুণ চক্রবর্তী, ঠিক আছে, ওয়ার্ল্ড কাপে হাইয়েস্ট উইকেট টেকার ছিল, কিন্তু মার খেয়েছে ইকোনমিতে, 9 এর উপরে ইকোনমি ছিল, 9.52 বা এরকম সামথিং ছিল। তো বলবো জায়গা হারাবে না, কিন্তু এরকম একটা প্লেয়ার আছে যাকে কিন্তু ইমপ্রুভ করা দরকার, এবং আইপিএল দিয়ে কামব্যাক করা দরকার। বরুণ চক্রবর্তী কিন্তু একটা যাতে স্পটটা আরো পাকাপোক্ত হয়। হ্যাঁ, তো মোটামুটি 10টা টিম কভার করলাম আমরা, আমাদের দিক থেকে এগুলো ছিল। আপনাদেরগুলো জানান, এর মধ্যে আপনাদের মনে হয় কোন প্লেয়ারটা কামব্যাক করতে পারে। এমন প্লেয়ার বলবেন যারা অলরেডি ইন্ডিয়া টিমে খেলে এসেছে, যারা কিন্তু এমন প্লেয়ারদের নাম বলবেন না যারা চান্স পেতে পারে ইন্ডিয়ান টিমে, নতুন প্লেয়ার এসেছে এরকম প্লেয়ার না, কিন্তু যারা অলরেডি খেলে কামব্যাক করার। তো আমরা আপনাদের থেকে এইটুকু এক্সপেক্ট করছি যে আপনারা কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওর টপিকটা কেমন লাগলো, এই ধরনের ভিডিও আপনারা দেখতে ভালোবাসেন কিনা এটাও কমেন্ট করে জানাবেন। তো এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা প্রত্যেকটা টিমের কিন্তু প্রিভিউ দিয়ে দিয়েছি, মোটামুটি সবকটা টিমই বলতে গেলে, হ্যাঁ, তো আপনারা ওখানে দেখতে পারেন। আর আরসিবি এসআরএইচ এর ভিডিও আসতে চলেছে, একবার প্রিভিউর সঙ্গে ম্যাচের প্রিভিউ দিয়ে দেবো আমরা, চ্যানেলের মধ্যে থাকবেন। আজকের মতো এটুকু রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।